হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সব ভালো আছো। তো আজ আমি তোমাদের দশম শ্রেণীর 2022 সালের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 20 নম্বরের, সেটা আজকে আমি তোমাদের সামনে আলোচনা করছি। তো অতি অবশ্যই তোমরা দেখতে থাকো। তো তোমাদের যে 2022 সালের জানুয়ারি মাসের দশম শ্রেণীর ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 20 নম্বরে দেওয়া হয়েছে। তো সেইটার চারটে মোট 1, 2, 3, 4টে দাগ আছে। তো প্রথমে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হচ্ছে সম্প্রকাশ ছিল একটি ড্যাশ পত্রিকা, তো ড্যাশটায় বসবে সাপ্তাহিক পত্রিকা। ক্ষয়ের প্রশ্ন বেঙ্গল গেজেট নামে প্রথম সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন ড্যাশ, ওটা হবে জেমস অগাস্টাস হিকি। শূন্যস্থানটায় জেমস অগাস্টাস হিকি। গয়ের প্রশ্ন মোহনবাগান আইএফএ শিল্ড জিতেছিল ড্যাশ খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে। প্রসঙ্গত উল্লেখ্য 1911 খ্রিস্টাব্দেই ভারতের রাজধানী কলকাতা থেকে নতুন দিল্লি চলে গিয়েছিল। কেমন? ওই 1911 খ্রিস্টাব্দেই। তো 1911 আগে পর্যন্ত ভারতের রাজধানী ছিল কলকাতাতে, আমাদের কলকাতায়। ঘয়ের প্রশ্ন জীবনের ঝরাপাতা হলো একটি ড্যাশ। তো জীবনের ঝরাপাতা এটা সরলা দেবী চৌধুরানীর রচনা, ড্যাশটাতে হবে আত্মজীবনী। তাহলে তোমরা ওই ড্যাশটা লিখবে আত্মজীবনী, আত্মজীবনী। দুই দাগে ঠিক ভুল নির্ণয় করো। কয়েকটা আছে দুই দাগের কয়েক। ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত সাংস্কৃতিক ইতিহাস চর্চার বিষয়, এটা হচ্ছে ভুল, মানে কাটা হবে। কয়েকটা সরকারি প্রতিবেদন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য সরবরাহ করে। সরকারি প্রতিবেদনের সাহায্যে অতি অবশ্যই ঐতিহাসিক সত্য আমরা পেয়ে থাকি, কিছুটা হলেও, সেই জন্য এইটা ঠিক, কয়েকটা ঠিক। কয়েকটা সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র মহাফেজখানায় সংরক্ষিত থাকে, এটাও ঠিক। আর ঘয়েরটা সামাজিক ইতিহাস সামাজিক কাঠামো ও বিভিন্ন শ্রেণীর মধ্যে পারস্পরিক সম্পর্কের উপর জোর দেয়। সামাজিক ইতিহাস চর্চার মাধ্যমে বিভিন্ন সামাজিক শ্রেণীর পারস্পরিক সম্পর্কের উপরও জোর দেয়, এটাও ঠিক। তাহলে প্রথমেরটা ভুল, বাকি তিনটে ঠিক। দুয়ের দাগের তিনের দাগের ম্যাচিং দেওয়া আছে, স্তম্ভ মেলানো। বাঁদিকে সোমপ্রকাশ, বঙ্গদর্শন, 70 বছর ও জীবন স্মৃতি। আর ডান দিকে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিপিনচন্দ্র পাল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দ্বারকনাথ বিদ্যাভূষণ। তাহলে আমি ম্যাচিংটা বলে দিচ্ছি তোমাদের। সোমপ্রকাশের সঙ্গে হবে দ্বারকনাথ বিদ্যাভূষণ। 2 নম্বর বঙ্গদর্শন, বঙ্গদর্শন পত্রিকা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। 3 নম্বর 70 বছর, সেটা হচ্ছে বিপিনচন্দ্র পালের সঙ্গে। আর জীবন স্মৃতি যে কাব্যগ্রন্থ, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। মজার ব্যাপার হলো এখানে যেমন 1, 2, 3, 4 পরপর সিরিয়ালে আছে, নিচে থেকে 1, 2, 3, 4 করলে ম্যাচিংটা হয়ে যাবে। তো এরপরে আসা যাক 4 দাগে। এগুলো খুব কঠিন আছে, আমি একটু চটপট বলে দিচ্ছি, তোমরা চটপট শুনে নাও এবং অতি অবশ্যই করার চেষ্টা করে নেবে। 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? না, সংবাদপত্র কি না, সংবাদপত্র হলো সমসাময়িক পত্রিকা, সমসাময়িক যে পত্রিকা বা সমকালীন যে পত্রিকা, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক বা দৈহিক এই আবেশে প্রকাশিত হয়ে থাকে। অর্থাৎ সংবাদপত্র সাধারণত দৈনিক হয়ে থাকে, সাপ্তাহিক হয়ে থাকে, পাক্ষিক হয়ে থাকে, অথবা মাসিক পত্রিকা হিসেবে হয়ে থাকে। কিন্তু সমসাময়িক যে পত্রপত্রিকা, এটা এইভাবে হয় না, এটা কোনো একটা সময়কে কেন্দ্র করে বা কোনো একজন ব্যক্তি বা বস্তু বিশেষে তার সমকালীন বা সমসাময়িক হিসেবে প্রকাশ করায়। 2 নম্বরটা সংবাদপত্র ঘটনাক্রম অনুসারে প্রত্যহ প্রকাশিত হয়ে থাকে। ঘটনাক্রম মানে কোন ঘটনা ঘটছে তাকে কেন্দ্র করে প্রত্যহ মানে প্রতিদিন প্রকাশিত হতে থাকে, সেটা হচ্ছে সংবাদপত্র। আর সমসাময়িক পত্র হচ্ছে কোনো ঘটনা লেখক বা লেখিকা তার সমকালীন সময়ে পরিবেশ, আবহাওয়া, পরিস্থিতি অনুসারে রচনা করেন। আবার বলছি 2 নম্বর পয়েন্টটা, সংবাদপত্র ঘটনাক্রম অনুসারে প্রত্যহ প্রকাশিত হয়ে থাকে সংবাদপত্র। অপরদিকে সমসাময়িক পত্রপত্রিকা কোনো ঘটনা লেখক বা লেখিকা তার সমকালীন সময়, পরিবেশ, পরিস্থিতি ও আবহাওয়া অনুসারে রচনা করেন। কেমন?
3 নম্বরটা সংবাদপত্রে অতিরঞ্জিত আকারে লেখার সম্ভাবনা কম থাকে। কেমন না, সংবাদপত্রতে অতিরিক্তভাবে যে লিখবে বা অতিরঞ্জিত আকারে লিখবে সেটা কোনোদিন লেখা সম্ভব হয়ে পড়ে না, কারণ এখানে সম্ভাবনাটা খুব কম থাকে। আর সমসাময়িক পত্রিকা অতিরঞ্জিত হওয়ার সম্ভাবনা অনেক সময় বেশি থাকে, কারণ লেখক বা লেখিকা তার নিজের মনের মতন করে তৈরি করে লেখেন। তো প্রসঙ্গ আমি একটু উল্লেখ করে দিলে, যেমন হর্ষচরিত বাণভট্ট রচনা করেছেন, মানে হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। তো সেই জন্য বাণভট্ট যে হর্ষচরিতটা রচনা করেছিলেন, সে হর্ষচরিত যেহেতু রাজার সভাকবি ছিলেন, তাই রাজার ভালো দিকগুলোই গুণগান হিসেবে লিখেছেন, খারাপ দিক যে রাজা যে খারাপ ছিলেন সেটা উল্লেখ করেনি। সেই জন্য এটাকে বলা হচ্ছে অতিরঞ্জিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। 4 নম্বর আরেকটা পয়েন্ট দিচ্ছি এর, যে সংবাদপত্রের প্রকাশিত খবর সমাজের উপর একটা প্রভাব ফেলে। সংবাদপত্রের প্রকাশিত খবর অতি অবশ্যই সমাজের উপরে প্রভাব ফেলে, তাই এর সামাজিক দায়বদ্ধতা অনেকাংশে বেশি থাকে, কারণ খবর পড়ে অনেকের সময় অনেক রিয়াক্টের বা প্রভাবিত হয়ে থাকে। অপরদিকে সমসাময়িক পত্রিকায় সামাজিক দায়বদ্ধতা ততটা থাকে না, কারণ সেখানে কল্পনার কিছুটা মিশ্রণ থাকতে পারে লেখকের। পরের স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কী? তো স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্বগুলো আমি 1, 2, 3 করে বলে যাচ্ছি, তোমরা অতি অবশ্যই লিখে নেবে। স্থানীয় ইতিহাস চর্চার মাধ্যমে কোনো স্থানীয় অঞ্চলের সমাজ, অর্থনীতি, শিল্পকলা এবং সেই সঙ্গে সঙ্গে ইতিহাসের কাহিনীটা আমরা জানতে পারি। তাহলে স্থানীয় ইতিহাস চর্চার মাধ্যমে কোনো স্থানীয় অঞ্চলের সমাজ, অর্থনীতি, শিল্পকলা এবং ইতিহাসের কাহিনী আমরা ওই ইতিহাস চর্চার মধ্যে জানতে পারি। 2 নম্বর পয়েন্ট, স্থানীয় ইতিহাস চর্চা আমাদের স্থানীয় জীবনযাপনের সঙ্গে বৃহত্তর সামাজিক জীবনধারার সম্পর্কের কথা তুলে ধরে। মানে একটা ছোট গ্রাম বা অঞ্চলের যে মানুষদের জীবনধারা, সেটা হচ্ছে সার্বিক দিক দিয়ে একটা মানে বৃহত্তর সমাজের জীবনধারার সঙ্গে মানে কিছুটা হলেও অ্যাপ্লাই করা যেতে পারে। যেমন আমাদের বাড়িতে, ধরো আমাদের যে বাড়িতে 4 থেকে 5 জন সদস্য থাকি, যেমনভাবে একটা মধুর সম্পর্ক থাকে, ঠিক সেরকম দেখো ভারতের বিভিন্ন রাজ্যগুলির মানুষদের মধ্যে যখন এক জায়গায় মেলবন্ধন হয়, তাদের মধ্যে একটা সমুদ্রের সম্পর্ক গড়ে ওঠে। আমি যখন রাজস্থানে ট্রেনিংয়ে ছিলাম, সেই সময় আমি এই জিনিসটাকে খুব ভালোভাবে উপলব্ধি করেছিলাম। তো সেখানেতে বিভিন্ন রাজ্যের স্যারেদের সঙ্গে আমার একটা বাক্যালাপ হয়, যেখানেতে তারা হিন্দিতে, কেউ তামিল ভাষায়, কেউ কানাড়ি ভাষায় কথা বলছে, এবং আমি তাদের সঙ্গে যখন কথা বলছি হিন্দিতে, তো একটা ভালো সম্পর্ক আমাদের মধ্যে গড়ে উঠছিল। 3 নম্বর পয়েন্ট, স্থানীয় ইতিহাস চর্চার মাধ্যমে স্থানীয় প্রশাসন ও অর্থনীতি সম্পর্কে জানান দেয়। অতি অবশ্যই স্থানীয় ইতিহাস চর্চার মাধ্যমে ধরো কোনো একটা স্থানীয় প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিল বা অর্থনীতি সম্পর্কে সেইটা আমরা জানতে পারি। তারপরে কয়েক প্রশ্ন, ইন্দিরাকে চিঠি লেখার উদ্দেশ্য কী ছিল নেহরুর? মানে নেহরু যে তার কন্যা ইন্দিরাকে চিঠি লিখেছিলেন, তার উদ্দেশ্যগুলো। নাম্বার 1, ইন্দিরাকে ইতিহাসের বিবর্তন ও সভ্যতার বিকাশ সম্পর্কে একটি ধারণা দিয়েছিলেন। এখানে বিবর্তন কি? দেখো, প্রথমের দিকে দেখা যেত মানুষ কাঁচা মাংস খেত, তারপরে আস্তে আস্তে সেইগুলোকে মানুষ সেদ্ধ করে খেতে শুরু করলো। তারপরে আরও দেখো, যদি আমি পোশাক পরিচ্ছেদ, জঙ্গলেতে যখন মানুষ থাকতো কোনো পোশাকই পরতো না, কিন্তু আস্তে আস্তে সভ্য সমাজে এসে তারা কী করলো, পোশাক পরিচ্ছেদ তৈরি এবং সেই সঙ্গে সঙ্গে পড়তে শিখলো। সেটা হচ্ছে বিবর্তনের মধ্য দিয়ে এবং সভ্যতার বিকাশ। অর্থাৎ ইন্দিরাকে ইতিহাসের বিবর্তন এবং সভ্যতার বিকাশ সম্পর্কে একটি ধারণা জানিয়েছিলেন। আর চিঠির মাধ্যমে নেহরু তার কন্যা ইন্দিরাকে বিশ্বের প্রকৃতি এবং বিশ্ব ইতিহাস সম্পর্কে জ্ঞাত করতে চেয়েছিলেন। তাহলে বিশ্ব প্রকৃতি এবং বিশ্ব ইতিহাস সম্পর্কে জ্ঞাত করতে চেয়েছিলেন। আর ঘয়ের দাগে, ফটোগ্রাফ কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে ব্যবহৃত হয়? তো এটা আমি একটা জিনিসকে লক্ষ্য করে আমি তোমাদেরকে বলছি, তো তোমরা দেখো, প্রথমে বলি, তারপর তোমরা বিষয়টা বুঝতে পারবে। বলছি, ইতিহাস রচনার অন্যান্য উপাদানের মতো ফটোগ্রাফও একটি ঐতিহাসিক উপাদান হিসেবে বিবেচ্য, কারণ এই ফটোগ্রাফ থেকে সামাজিক অবস্থা, অর্থনীতি, জাতীয় সম্পর্ক ইত্যাদির কথা জানা যায়। প্রসঙ্গত যদি আমি বলি 76 মন্বন্তর হয়েছিল, সময়টা দেখো, বাংলা 1176 বঙ্গাব্দ এবং ইংরেজি 1770 খ্রিস্টাব্দে। এই 76 মন্বন্তর যখন হয়,
তখন যে আমরা চিত্রগুলো ক্লাস অষ্টম শ্রেণীর বইয়েতে দেখেছি, সেই চিত্রগুলোতে কি দেখেছি না ৭৬ মন্বন্তরের সময় মানুষের যে কঙ্কালসার চিত্রের মাধ্যমে যেটা দেখেছি, মানুষের কঙ্কালসার দেহগুলো মানে পাঁজরাগুলো দেখা যাচ্ছে, একেবারে পেটটা ভিতরে চলে গেছে এবং চোখগুলো কঠোরগত, অর্থাৎ চোখগুলোও ঢুকে চলে গেছে। এ থেকে আমরা বুঝতে পারি যে তখনকার অবস্থা মানে মানুষের সামাজিক অবস্থাটা কেমন ছিল সেটা যেমন বুঝতে পারি। আবার দেখো তোমরা দশম শ্রেণীতে দেখে থাকবে পাঠ্য বইটাতে যে যেখানেতে হ্যাঁ একদিকে আছে মানে যে ত্রিপুরা হরিপুরা কংগ্রেস বা ত্রিপুরা কংগ্রেসের একদিকে জওহরলাল নেহরু, অপরদিকে একদিকে আছে তোমার সুভাষচন্দ্র বসু, অপরদিকে আছে গান্ধীজি। তো তাদের মধ্যে যে একটা মানে ভাব বিনিময়ের কাহিনী, অর্থাৎ প্রশাসনিক যে মানে কথাবার্তা, সেইটাও আমরা জানতে পারি এই চিত্রের মাধ্যমে। অর্থাৎ এই যে চিত্র বা ফটোগ্রাফের মাধ্যমে আমরা এই ইতিহাসের যে তথ্যগুলো আমরা কিছুটা হলেও অনুভব করতে পারি। তাই জন্য ইতিহাসের উপাদান হিসাবে ফটোগ্রাফের গুরুত্ব অনেকখানি। তো গাইস বা ভিউয়ার্স, তোমরা অতি অবশ্যই আশা করি বুঝতে পারছো। তো তোমরা চট করে নিও। পরবর্তী যে অ্যাক্টিভিটি ধরো জানুয়ারি তো আজ করে দিচ্ছি, এরপরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যদি আসে অবশ্যই আমি তোমাদের আপলোড করে দেবো, তা তোমরা দেখতে থাকো। তো আবার বলি, অতি অবশ্যই লাইক দিবে এবং সেই সঙ্গে সঙ্গে বন্ধু বা বান্ধবীর মধ্যে আমার এই চ্যানেলটাকে শেয়ার করে দিলে এবং সাবস্ক্রাইব করলে আমারও তো ভালো হবে, যে তোমাদের প্রতি আরও মানে ভালো করে কোনো কিছু উত্তরগুলো ঠিকঠাক করে করি, কেমন? তো আজ এই পর্যন্ত। এরপরে তোমরা পর প্রশ্ন নিয়ে, যদি আমি তৃতীয় অধ্যায় তোমাদের দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় খুব শীঘ্রই তৃতীয়, চতুর্থ, পঞ্চম আস্তে আস্তে দিতে থাকবো। তো তোমরা দেখতে থাকো। ওকে, বাই।